সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অর্থ উপদেষ্টার 7,90,000 কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি 2,26,000 কোটি টাকা। পটুয়াখালী ও মেহেরপুরে জমে উঠেছে পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। মৌসুমি বায়ুর প্রভাবে বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি, বান্দরবানে 7টি রিসোর্ট বন্ধের নির্দেশ। আসন্ন 2025-26 অর্থ বছরের জন্য জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রস্তাবিত বাজেটের আকার 7,89,990 কোটি টাকা। এতে রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,18,000 কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ 2,26,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে 4,86,900 কোটি টাকা। এতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 6.5% ধরা হয়েছে। বার্ষিক কর্মুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা অপরিবর্তিত রয়েছে, তবে জুলাই যোদ্ধাদের করমুক্ত আয় সীমা ধরা হয়েছে 5,25,000 টাকা। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবর্ষের জন্য প্রস্তাব করছি। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ, এই অত্যাবশ্যক উপাদানগুলো ছাড়া যে কোনো রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে দুর্বল হয় সমাজের ভিত। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্ন ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা আজ শুরু হচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবায়েত, বৈঠক শুরু হয়েছে কিনা জানাবেন। কোন কোন দল আজ বৈঠকে অংশ নিতে যাচ্ছে? প্রতিনিধি দলে উল্লেখযোগ্য কারা কারা থাকছেন? নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে 4:55 নাগাদ এই বৈঠকটি শুরু হয়েছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে, এবং ফরেন সার্ভিস একাডেমিতে অধ্যাপক ইউনূস 4:47 এসে পৌঁছান। এর আগেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, অন্তত 30টি রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা এই ফরেন সার্ভিস একাডেমির এই মিলনায়তনে এসে পৌঁছেছেন, যাদের মধ্যে অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি রয়েছে, জামাত ইসলামী বাংলাদেশ রয়েছে, একই সঙ্গে রয়েছে নতুন রাজনৈতিক দল এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দল, 30টির মতো রাজনৈতিক দল। বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ এসছেন, আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সহ আইনজীবী রুহুল কুদ্দুস রয়েছেন। 3 সদস্যের একটি প্রতিনিধি দল। একই সঙ্গে জামাতের পক্ষ থেকে এসেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি রয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে আরও 2 জন এসছেন, রয়েছেন আক্তার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আর এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে আমি দেখেছি। তো সব মিলে যারা এসেছেন তাদের সঙ্গেই কিন্তু অধ্যাপক ইউনূস এই মুহূর্তে বৈঠকটি চলমান রয়েছে এবং কড়া নিরাপত্তা রয়েছে এখানে, যেমনটা থাকার কথা। তবে এই আলোচনায় কি নিয়ে বিষয়বস্তু নিয়ে আসলে আলোচনা হচ্ছে, আপনি শুরুতেই খবরে বলছিলেন যে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে প্রাধান্য দিয়ে সংস্কার কমিশন গঠিত হয়েছে। সংস্কারের রূপরেখা নিয়ে এটি দ্বিতীয় দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, এবং ফেব্রুয়ারির পর নাগাদ অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে বদিউল আলম মজুমদার রয়েছেন সেই সংস্কার ঐক্যমত্য কমিশনে। তাদের নেতৃত্বে বিভিন্ন রকমের সংস্কার নিয়ে আলোচনা দফায় দফায়। আজ এই পরিণতি, অর্থাৎ আজ বলা যায় যে 2 জুলাই এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে অধ্যাপক ইউনূস দ্বিতীয়বারের মতো আলোচনায় অংশ নিচ্ছেন। স্বভাবতই নির্বাচন সহ কী কী সংস্কার করে আসলে আগামী নির্বাচন দেশে অনুষ্ঠিত করা যায় সেই বিষয়গুলো অধ্যাপক ইউনূস তাদের কাছ থেকে জানবেন, এবং তারাও হয়তো তাদের মতামত দিবেন। এই বৈঠকটি চলমান রয়েছে। বৈঠক শেষ হলে ব্রিফিং হবে, ব্রিফিংয়ের পরে আসলে বাড়তি তথ্য আপনাকে জানাতে পারবো। দোলা, নিশ্চয়ই। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রুবায়েত হাসান। এবার হারপিক নিবেদিত কুরবানির হাটের খবর।
পটুয়াখালী ও মেহেরপুরে জমে উঠেছে কুরবানির পশুর হাটের বেচাকেনা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ক্রেতা উপস্থিতি এখনও অনেকটা কম বলে দাবি হাট ইজারাদারদের। পটুয়াখালীর সবচেয়ে বড় পশুর হাট বাউফল উপজেলার কালাইয়া বন্দর। কোরবানি উপলক্ষে এ হাটে দেশি গরু, মহিষ ও ছাগল নিয়ে ভিড় করছেন হাজারো স্থানীয় খামারি। শুধু এ বাজারই নয়, জেলার ১১৮টি পশুর হাটের চিত্র একই। হাটগুলোতে উঠেছে বাহারি নামের ১০ থেকে ১৫ মণ ওজনেরও গরু, মহিষ। তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর ইজারাদাররা বলছেন হাটে নেই ক্রেতা। লোকজন না ঢোকায় আবহাওয়ার কারণে ক্রেতা কম, কিন্তু গরু অনেক বেশি, বেচাকিনা কম, আমাদের লস করতে হবে। হাটগুলোতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আছে পুলিশ। জাল টাকা যাতে ছড়িয়ে যেতে না পারে এজন্য আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে এবং জাল টাকা পরীক্ষার জন্য আমাদের পুলিশ কন্ট্রোল রুমে জাল টাকা পরীক্ষার মেশিন থাকবে। আমাদের পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীও মাঠে মোতায়েন থাকবে। কোরবানির ঈদকে ঘিরে জমে উঠেছে মেহেরপুরের গরুর হাটগুলো। জেলার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী বামন্দি নিশিপুর পশুর হাটে আছে ছোট থেকে বড় বিভিন্ন আকারের গরু। ১.৫ লাখ থেকে ২.৫ লাখ টাকা দামের গরুর চাহিদা সবচেয়ে বেশি। বিক্রেতারা জানান ক্রেতা কম থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না তারা। মিডিয়াম গরুর চাহিদাটা বেশি, যেগুলো হয়তো ১.৫ লাখ, ২ লাখ, ২.৫ লাখ এই ধরনের গরুর চাহিদাটা এখানে বেশি। গত বছর থেকে বেশি এবার করতাম। দাম বেশি হলেও আমাদের কোরবানিদের গরু কিনা লাগবে, যেহেতু কোরবানি দিতে হবে। পানির কারণে বেচা কিনা একটু দুর্বল। ১,১০,০০০ কয় আমাদের গরু, এতে আরো মিনিমাম ৩০,০০০ লাগবে। ১,৩০,০০০ হলে একটা মোটামুটি দামের পর্যায়ে আয় আর কি। ১,৮০,০০০ চাইছি, তারা ১.৫ লাখ টাকা বলছে। এই তাতে তো গরু বেচা যায় না। তবে হাটে গরুর আমদানি ভালো থাকায় লাভের আশা করছেন ইজারাদাররা। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। গরুর হাটের খবর জানাতে দিনাজপুরের আমবাড়ি হাট থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে এবার হাটগুলো কি এখন পর্যন্ত জমে উঠেছে কিনা জানাবেন। ক্রেতা বিক্রেতারা দাম নিয়ে কি বলছেন এবং হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন আপনি? দোলা, আমরা দিনাজপুরের এই আমবাড়ি পশুর হাটে সকাল 10টার পর থেকে দুপুর 2টা পর্যন্ত জমজমাট কিন্তু এই হাটটি জমে উঠেছিল, যার কারণ এখন কিন্তু আস্তে আস্তে পশু কিন্তু অনেক ক্রয় বিক্রয় হয়ে গিয়েছে, যার কারণে এখন কিন্তু পশু এখন বাজারে বা এই হাটে কিন্তু অনেক কমে গিয়েছে। আমি একটু দেখাতে যাচ্ছি যে এটি হচ্ছে দিনাজপুরের ঢাকা চট্টগ্রাম থেকে কিন্তু এক ক্রেতা এখানে কিন্তু গরুগুলো ক্রয় করেছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই ট্রাক যোগে কিন্তু তিনি নিয়ে চলে যাবেন। এবং আমরা দেখেছি এই হাটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গরু রয়েছে এবং প্রতিটি হাটেই কিন্তু জমজমাটভাবে জমে উঠেছে। বিশেষ করে দিনাজপুরের আমবাড়ি হাট, কাহারুলের যে পশুর হাটগুলো রয়েছে, আগামী কিন্তু শুক্রবারেও কিন্তু এই হাটটা হওয়ার কথা রয়েছে এবং এটি কিন্তু শেষ হাট হবে বলে ইজারাদার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ক্রেতা বিক্রেতারা বলেছে যে দিনাজপুরের এই পশুর হাটগুলোতে মোটামুটি দেশীয় যে জাতের গরুগুলো রয়েছে, বিশেষ করে ১ লক্ষ থেকে ১,৫০,০০০ বা ২ লক্ষ দামের যে গরুগুলোই কিন্তু বেশি চাহিদা রয়েছে। পাশাপাশি আমরা সর্বনিম্ন কিন্তু দেখেছি যে ৭০,০০০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে গরু বেচা বিক্রি হয়েছে। পাশাপাশি ২ লক্ষের মধ্যে কিন্তু সবচেয়ে ভালো গরু বেচা বিক্রি হয়েছে এবং ক্রেতারা বলেছে যে এবছর গরুর দাম গত বছরের তুলনায় অনেকটাই সহনশীল পর্যায়ে রয়েছে। তবে বিক্রেতা বলেছে যে যেহেতু এবার গোখাদ্যের দাম একটু বেশি এবং সেই তুলনায় তারা কিন্তু অনেকটাই গরু বিক্রি হচ্ছে, তবে তারা বলছে যে বেশি লাভ না হলেও কিন্তু সামান্য পরিমাণ হলেও কিন্তু লাভ হচ্ছে বিক্রেতাদের। দোলা, দিনাজপুরের আমবাড়ি হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। সাভারে কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ট্যানারি মালিক, শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এই সময় তারা ট্যানারি শিল্প রক্ষায় কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির আদেশ দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহারের দাবি জানান। সকালে সাভারের হেমায়তপুরে চামড়া শিল্পনগরীতে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা জানান সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির কথা জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে হুমকির মুখে পড়েছে দেশের ট্যানারি শিল্প। কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানি করা হলে ট্যানারি শ্রমিকরা বেকার হয়ে পড়বে বলে দাবি করেন তারা। পরের প্রসঙ্গে যাচ্ছি। সকালেই এক পশলা বৃষ্টি ঝরেছে রাজধানীতে।
আকাশ এখনও মেঘলা। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এছাড়া বান্দরবানের লামাই পাহাড়ে অবস্থিত অন্তত 7টি রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে প্রাণহানি এড়াতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নামতে শুরু করেছে উজানের পানি, তবে স্বাভাবিক রয়েছে স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত নাবিল। রিফাত, এই মুহূর্তে বন্দরের কার্যক্রম চলমান রয়েছে কিনা, স্বাভাবিক রয়েছে কিনা বিস্তারিত জানাবেন, এবং একই সাথে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে? দুলা, আমি এখন আছি আখাউড়া স্থলবন্দরে অবস্থিত আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সামনে। গত শনিবার রাতে এই আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের পাশে যে খালগুলো, ভারত থেকে নেমে আসে যে খালগুলো, কালন্দি খাল, জাজিগাং এবং মরাগাং, এই 3টি খাল দিয়ে প্রবল বেগে বাংলাদেশের আখাউড়ায় পানি প্রবেশ করতে শুরু করে এবং গতকালকে পর্যন্ত আসলে এই পানির প্রবাহটা চলমান ছিল। এতে এই স্থলবন্দরের আশেপাশে বহু এলাকা আসলে নিচে তলিয়ে যায়। আশেপাশে 3টি ইউনিয়নের প্রায় 19টি গ্রাম এবং এই 19টি গ্রামের প্রায় 450 পরিবারের মতো আসলে মানুষ পানিবন্দী হয়ে গেছে। ফলে এই এলাকার যারা এই পরিবারের মানুষগুলো আসলে ভীষণ দুর্ভোগে দিন কাটাচ্ছে। তাদের অনেকের বাড়িঘর নষ্ট হয়ে গেছে, তাদের অনেকের আসবাবপত্র ভেসে গেছে। সামনে যেই কুরবানি ঈদকে উপলক্ষ করে যারা বিভিন্ন ধরনের পশু পালন করছিল, গরু ছাগল লালন পালন করছিল, তাদের অনেকের আসলে এই গবাদি পশুগুলো ভেসে গেছে, মাঠের ফসল নষ্ট হয়েছে, ফলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আসার কথা হচ্ছে যে গতকালকে রাত থেকে ওইদিকে আসলে সীমান্তের ওই পাশে আসলে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার কারণে পানির প্রবাহ কমে গেছে এবং আজকে সকাল থেকে আমরা এখানে জানতে পেরেছি যে আসলে পানি নামতে শুরু করেছে। এবং আরও বড় সুখবরটা হচ্ছে যে এখানে যে স্থলবন্দর আছে, স্থলবন্দরে যে সরকারি অফিসগুলো আছে, আখাউড়া স্থলবন্দর, কাস্টমস এবং ইমিগ্রেশন চেকপোস্ট, এই অফিসগুলো আসলে বন্যার পানি দ্বারা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। ফলে এদের স্বাভাবিক কার্যক্রম চলমান আছে। আমরা দেখেছি যে এবং এখনও দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর পরিমাণ যাত্রী সারাদিনে আসা যাওয়া করছে। প্রায় শতাধিক যাত্রী ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছে এবং আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক তিনি আমাদের জানিয়েছেন যে এই আমদানি রপ্তানি কার্যক্রম আসলে স্বাভাবিক রয়েছে। এদিকে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে বন্যা দুর্গতদের জন্য প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে তারা ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহায়তা দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এমনি তো আখাউড়ার যে দিনের পরিস্থিতি আসলে ভালো রয়েছে, সকাল থেকে আর তেমন কোনো বৃষ্টিপাত হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসার পরেই আমরা দেখতে পাচ্ছি যে পানির স্তর আসলে আস্তে আস্তে নেমে যাচ্ছে। তো আর সবাই বলছেন যে আসলে যদি আর বৃষ্টিপাত না হয়। আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত নাবিল। এবার কেওয়াইসি চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে কাজ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে নগরের বাকুলিয়ার বীরজাখাল, মিয়াখান নগর, দামপাড়া, ওয়াসামোড়, জিসি মোড়, কাপাসগোলা, আগ্রাবাদ সহ নগরীর বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি নগরীর খাল ও নালার পানি প্রবাহ স্বাভাবিক রাখা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া অপর 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। মামলার বাকি কার্যক্রম দ্রুত শেষ করে রায় বাস্তবায়নের দাবি জানান সিনহার বোন। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি তল্লাশি চৌকিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয়। পাহাড়ের সৌন্দর্য নিয়ে ডকুমেন্টারি শুটিং শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।
এ মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেয়। এতে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস ও ইন্সপেক্টর লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং 6 আসামিকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তারা হলেন সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মারিশ বুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিন। রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। এছাড়া আসামিদের ডেথ রেফারেন্স নিশ্চিত করতে মামলার নথি আসে হাইকোর্টে। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার রায় দেয়। দুইজনের ফাঁসি, লিয়াকত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে। অন্য জরিমানা সহ এবং অন্য যে আপিলগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার, সেইটা তারা খারিজ করে দিয়েছে। রায়ে মেজর সিনহার বোন এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ করেন। এই রায়টা বহাল রয়েছে, যেটা একটা সত্যের একটা জয় বলবো আমি। কিন্তু আমরা এখনো অপেক্ষা করছি এর পরবর্তী ধাপের জন্য। যখন পরবর্তী ধাপটা সম্পূর্ণ হবে এবং যেদিন রায়টা কার্যকর হবে এই রায়টা, সেদিন আমরা বলবো যে আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। অ্যাটর্নি জেনারেল বলেন, সিনহা নিজের জীবন দিয়ে ওসি প্রদীপের মুখোশ উন্মোচন করেছেন। আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। মনে করি মেজর সিনহা জীবন দিয়ে যত মানুষের রক্ষা করে গেছেন তাদের প্রতিটি নিঃশ্বাস শান্তি মাগফিরাত, তার আত্মার শান্তি মাগফিরাত কামনা করবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন উভয় পক্ষ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার 2টি হত্যা ও 1টি হত্যা চেষ্টার মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীম আজাদের আদালতে 3টি মামলা শুনানি শেষে আইভির জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 3 সেপ্টেম্বর 2024-এ সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলা, 13 সেপ্টেম্বর তুহিন হত্যা মামলা এবং 11 সেপ্টেম্বর নাদিম হত্যার চেষ্টা, এই 3টি মামলার শুনানি হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন জানান, 3 মামলায় আইভি হুকুমের আসামি। এর মধ্যে একটি হত্যা মামলায় 2 দিনের রিমান্ডে আইভি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দেশের বাইরের খবর। ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। গত 3 দিনে আসাম, মণিপুর, ত্রিপুরা, সিকিম ও অরুণাচল সহ বেশ কিছু রাজ্যে বন্যা ও ভূমিধসে কমপক্ষে 34 জন প্রাণ হারান। সিকিমে বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত 1300 পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় এবং নতুন করে ধস নামায় রোববার পর্যন্ত সেখানে নির্ধারিত উদ্ধার অভিযান চালানো যায়নি। এর আগে গত 29 মে মুন্সিথাং এলাকায় একটি গাড়ি তিস্তা নদীতে পড়ে গেলে নিখোঁজ হন 8 জন পর্যটক। এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। খেলার খবর। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসেছেন হামজা দেওয়ান চৌধুরী। সকাল 10:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই মিডফিল্ডার। হামজাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাফুফের 3 নির্বাহী সদস্য। এই সময় তার মা বাবাও উপস্থিত ছিলেন। এশিয়ান কাপ বাছাই পর্বের 3য় রাউন্ড খেলতে গত মার্চে বাংলাদেশে আসেন 27 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সেবার সিলেট বিমানবন্দরে হামজাকে দেখতে ছিল উপচে পড়া ভিড়। পরে শিলংয়ে গিয়ে ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হয় হামজার। 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এর আগে একই ভেন্যুতে 4 জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। এদিকে বুধবার ভোরে ঢাকায় আসার কথা রয়েছে ইটালি প্রবাসী ফুটবলার শামিত সোমের। আমি আবারও এসেছি, বাংলাদেশের জার্সিটা আবার গায়ে জড়াবো। অস্থির হয়ে আছি। দেশের মানুষকে অসংখ্য ধন্যবাদ আমার অপেক্ষা করার জন্য। দেখা হবে ফুটবল মাঠে। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরও একবার। অর্থ উপদেষ্টার 7,90,000 কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি 2,26,000 কোটি টাকা। পটুয়াখালী ও মেহেরপুরে জমে উঠেছে পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি, বান্দরবানের 7টি রিসোর্ট বন্ধের নির্দেশ।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।